মেয়েদের কোনো প্রতিনিধি নেই, ডেফিনেটলি অনেক মহিলা আছেন, কিন্তু নারীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলাদা করে কিছু নেই। আপনি এই যে অভাবটা, শ্রমিকরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্টেবিলিটির জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা লোক নাই যেটা শ্রমিকদের কাছ থেকে আপনি তাদেরকে আনতে পারবেন, যাকে দ্বারা আপনি শ্রমিকদেরকে আপনি বোঝাবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনি বলতে পারেন বা আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য সীমিত, আপনারা আমাদেরকে বসিয়েছেন, আমরা একটা গঠনতন্ত্র আপনাদেরকে দিতে পারবো, রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে আমরা বসা নেই ক্ষমতা, আপনাদেরকে সুনির্দিষ্ট যে একটা কর্তব্য সম্পাদনের জন্য বসিয়েছি। এবং রাজনৈতিক দল ঠিকই তো বলছি যে আপনাদের দায়িত্বটা সতর্ক থাকেন, আপনার দায়িত্বটা সীমিত রাখেন। আজকে খেয়াল করেন যে বিএনপিকে আমি বোঝাবার চেষ্টা করছি, আজকে আমি দেখলাম যে মির্জা ভাই একটা খুব ভালো বক্তব্য দিচ্ছে, আমরা খেয়াল করছেন বোধহয়, যে তিনিও কিন্তু এই নতুন সংবিধান প্রণয়ন বা নতুনভাবে গঠনতন্ত্র প্রণয়নের কথা তিনি বলছেন। একটা তারা বলতেছেন যে এটা তো তর্কের বিষয় এসে গেছে পলিটিক্সের। তাহলে আমরা কি একটা নতুন গঠনতন্ত্র দরকার, নাকি আমরা এই পুরানোটাই কাটাছাড়া করে আবার ব্যবহার করবো? এটাই তো একটা রেফারেন্ডাম হতে পারে না? জনগণ কি চায় আপনি করলে তো হবে না। আর সংবিধানে হাত দেওয়া যাবে না, ওটা তো শেখ হাসিনা আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট করে ওটা বন্ধ করে গেছে। কোনো পথ নাই, যেন কিছু নাই, আপনি ফেলে দিতেই হবে। সংবিধানটা এমন যে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। তাহলে এই আমরা একটা জায়গা, বিপজ্জনক জায়গা আমরা ঢুকে গেছি। শেষ করেন ফদ ভাই, আমি পরের প্রশ্ন আসছি। এই বিপজ্জনক জায়গা থেকে আমরা আশা করব, আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনার পক্ষ হয়ে বলবো যে আপনাদের একটু কাণ্ডজ্ঞান ফিরে আসুক। আপনাদের একটা অহংকার হয়ে গেছে যে আপনারা নিজেরা সব করতে পারেন, আপনারা নিজেরা কেউ করতে পারেন না। এবং দ্বিতীয়ত হলো, ছাত্রদেরকে মধ্যে যাদেরকে নিয়েছিলেন তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা ছোট্ট একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। ফলে ছাত্র কিন্তু বিশাল একটা ছাত্র সমাজ, তাদের মধ্যে আপনারা বিভক্তি আনছেন, তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করছেন। আপনি খেয়াল করেন, আপনি যখন একটা 3টা তরুণ ছাত্রকে আপনি নিয়ে এসছেন, এটা খুব ভালো, কিন্তু আপনি যদি বলতে পারতেন যে এটা না করে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে 5টা করে তরুণ ছাত্রকে রাখবো, যারা শিখবে কি করে একটা রাষ্ট্র ইন্টার্ন করবে এবং দেখভাল করবে, যে ঠিকমতো 10জন হোয়াটএভার ইন্টার্ন করবে, সাথে থেকে শিখবে, রাষ্ট্র পরিচালনা শিখবে। বিশাল অ্যাসেট আমরা তৈরি করতে পারতাম, ভীষণ আমরা বিরাট জনসম্পদ তৈরি করতে পারতাম। আপনি কি বলে যে পুলিশ যেগুলো থানাগুলো চালাতে পারছেন না, আপনি তো আনসারদেরকে ঢুকাতে পারতেন সেখানে। আনসারের বিদ্রোহ করলো, আপনি বললেন না তোমাদের সব মত মানবো। আচ্ছা ঠিক আছে, তারা একটা খারাপ কাজ করছে, যেহেতু আপনি কি করলেন, তারা এটাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সঙ্গে হাত মেরে দিয়ে গেছে, এটা বুঝতে পারলাম। কিন্তু এটা তো দেশেরই লোক, আর ওর যে দাবি এটা তো জেনুইন দাবি, এটা তো তার ভুল দাবি না। তো এটার জন্য তো আমি গণঅভ্যুত্থান করেছি, এটার জন্য তো আন্দোলনটা করেছি। তো আনসারকে তো আমি ঢুকাতে পারতেন এই পুলিশ থানাগুলো পাহারা দেওয়ার জন্য। এগুলো কি রে ভাই? আপনি তো জনগণকে তো বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ করবেন, তাকে অংশগ্রহণ করাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকে অংশগ্রহণ করাবেন, এবং সে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আপনি অলরেডি স্টেবিলিটি এনে আনবেন। এটাই কিন্তু একটা স্থিতি আমাদেরকে দিত, এটাই কিন্তু একটা শক্তি দিত। হ্যাঁ, তর্ক করতাম, কোথাও কোথাও হয়তো ভুলভাবে হয়েছে, কোথাও ভুলভাবে হয়নি। আপনি সমস্ত ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনি আওয়ামী লীগেরকে আপনি আবার এস্টাবলিশ করেছেন। এটার জন্য কি আমরা জান দিচ্ছি, এটার জন্য কি আমরা একটা গণঅভ্যুত্থান করেছি? এটা কেমন কথা? আর কনসেপ্ট আমরা তো কনসেপ্ট কত করতে পারতাম, একটা তো সেমিনারে করতে পারতাম, যে বাংলাদেশের যারা আইন বুঝেন, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি বলেন, আমরা যারা পপুলার সভারেন্টি নিয়ে আগ্রহ করছি, মানে পপুলার সভারেন্টি জনগণের সার্বভৌম অভিপ্রায় বা পরম অভিব্যক্তি, আমাদের সংবিধানে এভাবে লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাই হলো গঠনতন্ত্র। তো ভালো, আপনি এই কনসেপ্টটার ভিত্তিতে আপনি দাঁড়াবেন, এটার কনসিকুয়েন্সটা কি দাঁড়াবেন। আপনি এটা বলতে পারতেন আমার সংবিধানে এটা আছে, ফলে আমার সাংবিধানিক ধারাবাহিকতা মানে আমি এইখান থেকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি যেন ঠিক মতো লেখা হয়, এটা যেন ঠিক মতো আমরা বানাইতে পারি, তার জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন। কত পথ আছে, কত রকম বিভিন্ন রকম ভাবে আপনি এটাকে অ্যাপ্রোচ করতে পারেন, যেটা সবচেয়ে বেশি ভালো হয়, সকলে গ্রহণ করে, সকলে মনে করে ঠিক আছে এটাই ভালো পথ, এটা আমাদের। আপনি কিছু বললেন না, আপনি ধরে ধরে আপনার পছন্দ মতো একে ওখানে বসান, ওকে ওখানে বসান, তদবির করতেছে, তদবির করতেছে, ও তদবির করছে। এটা কি এটা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি? এটা 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 কি এটা এটা ক্লাব চালাতেছে, এটা একটা ক্লাব।
এই যে একটা ব্যাপারে তৈরি করেছেন, একটা স্থিতিশীলতা, আমাদের মতন লোক যারা সম্পূর্ণ 100% এই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড, আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমরা তো কেন কথা বলার জন্য, আমরা তো এর জন্য তৈরি ছিলাম না। আমরা তো তৈরি ছিলাম সহায়তা করার জন্য। আমরা তৈরি ছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে যখন আক্রমণ আসবে এই সরকারকে রক্ষা করার জন্য, এবং আমরা করেছি। যতবার 2-3 বার আপনার যে চেষ্টা হয়েছে আপনার কাউন্টার কুয়ের জন্য, আমরা সেখানে ঝুঁকি নিয়ে আমরা সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আমি একা করিনি, অনেকেই তার সঙ্গে আমরা জড়িত ছিলাম। কিন্তু আপনি দেখেন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। আপনি এখন কি করে এই হিল ট্র্যাক্সের এই সমস্যার আপনি সমাধান করবেন? আপনি কি করে মাজারকে কেন্দ্র করে যে এই নতুন একটা শক্তি আক্রমণ করছে, এই একটা গ্রামে গ্রামে স্থিতিশীলতাকে ধ্বংস করছে, এটাই কি করে আমি বন্ধ করবেন? নতুন ধরনের ফ্যাসিজম দেখছি আমরা, এটাই কি করে মোকাবিলা করবেন? এটা তো জনগণ মোকাবিলা করবে। এখন আপনি জনগণ তো আসতে দিচ্ছেন না। আমরা একটু আন্তর্জাতিক রাজনীতির একটা প্রশ্ন একটু আপনাকে করার ইচ্ছা ছিল আমার, যে ধরেন হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান হলো, এটা তো শুধু হাসিনার বিরুদ্ধে না, কারণ এর পেছনে আর একটা জিনিস ছিল যে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রত্যক্ষ সমর্থনে, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থনে হাসিনা টিকে ছিল, এবং এর পেছনে ভারতের এই কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের পেছনে ছিল সক্রিয়ভাবে আমেরিকা, এবং 1/11 করেই আমেরিকা ভারতের 1/11-এর ফসল হচ্ছে হাসিনা সরকার। তো এই যে ব্যালেন্স, আমেরিকা, ভারত এবং হাসিনা, এই পুরো ব্যালেন্সের বিরুদ্ধে তো আমাদের বিদ্রোহ বিপ্লবটা হলো। তাহলে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ব্যালেন্সটা এখন কি অবস্থায় আছে? এখন কি ভারত বিতাড়িত হয়েছে? আমেরিকা কি পিছু হটেছে? আমরা কি আমাদের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে ভারতের ইচ্ছা এবং আগ্রাসনের বিপরীতে স্থাপন করতে পেরেছি? যদি আমরা বুঝি, ঘুরাধুরি যদি আমরা বুঝি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় অবিচ্ছেদ্য। এইটা বোকামি যদি আমরা করি, এবং এটাকে বিএনপি বোকামিটা করেছে, যে তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে তাদেরকে ক্ষমতা বসায় দিবে। অন্তত আশা করি যে বিএনপির ইলিউশন থেকে বিএনপি মুক্ত হয়েছে। 3 নম্বর যুক্তিটা হচ্ছে, খেয়াল করেন, আমরা যখনই ভারত বলবো আমাদের মনে রাখতে হবে আমরা আসলে ইসরায়েলকে নিয়ে কথা বলছি। কারণ দক্ষিণের দেশগুলো, আফ্রিকা কি ল্যাটিন আমেরিকা কি এশিয়াতে, আপনার ইসরায়েলের একমাত্র বন্ধু কিন্তু ভারত। ফলে ভারতের সঙ্গে তার মিলিটারি যেমন সম্পর্ক আছে, ভারতের সঙ্গে তার এডুকেশনাল সম্পর্ক আছে। কি করে ইসলামকে নির্মূল করতে হয়, ওয়েস্ট ব্যাংকে সে যেসব কাজ করেছে, সে যেভাবে তার টেক্সট বুক বদলিয়েছে, সে যেভাবে তার স্থাপনাগুলোকে ভেঙেছে, সে যেভাবে তার রাস্তার নামগুলোকে বদলিয়ে দিয়ে সম্পূর্ণ এই একটা জনগোষ্ঠীকে ইতিহাস বিস্তৃত করে, কেমন তার যে লড়াই, ন্যায়সঙ্গত লড়াই, এটাকে সে আপনার মুছে দিতে চেয়েছে। এই শিক্ষা তো সে ইসরায়েল থেকে পাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদীদের সমস্ত কিছু যে আপনার পরিকল্পনা, যা কিছু ঘটছে ভারতে, এর কিন্তু 90% আপনি বলতে পারেন 90% কিংবা এমন 100% একদম ইসরায়েলি পরামর্শ করছে। ফলে ভারতের যে দ্বন্দ্বটা, আপনি আজকে ধরুন সেকুলার বনাম হিন্দুত্ববাদ যদি আপনি এভাবে যদি চিন্তা করেন, এমনকি সেকুলারবাদীরাও খেয়াল করেন যে এত কিছুর পরেও রাহুল গান্ধীর পজিশন দেখেন না আপনার শেখ হাসিনার সম্পর্কে। শেখ হাসিনা এখান থেকে ভারতে গেছেন, তার কিন্তু রেড পাসপোর্ট নাই, তার কিন্তু কোনো আপনার যে পাসপোর্টের কোনো স্ট্যাটাস আপনার প্রশ্ন, মানে এখন তার থাকাটা বৈধ না। বৈধ না। আচ্ছা, ঠিক আছে। এখন তারা প্রথমে বলেছেন তিনি স্বল্পকালীন আছেন। এখন জয়শঙ্কর কিন্তু তার কথা আগের মতো নাই, তিনি কিন্তু এখন আর স্বল্পকালীন নেই, তিনি ওখানে কিন্তু আছেন। এবং তাকে শুধু আছেন না, তার যেই ফোনের যেই কি বলে কথাবার্তাগুলো, এটা তারা আবার ছেড়ে দিতেছে নিজেরাই। ভারত থেকে কথা বলতেছেন আমেরিকাতে, তো সেই ফোনের আপনার এই কি বলে টেপ, এটা তো ভারত গোয়েন্দারা ছেড়েছে, আর কারা ছেড়েছে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এটাকে তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্রমাগত একটার পর একটা ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এখন আমরা যে এটা ক্ষেত্রে আমরা বলছি যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এবং ঐক্যবদ্ধ রাখতে হলে সকল স্তরে এই এমন একটা সরকার আমাদের দরকার যে সমাজের সকল স্তরে জনগণের সঙ্গে সে কথা বলবে, এবং জনগণকে সে ঐক্যবদ্ধ রাখবে, এবং ট্রান্সপারেন্ট থাকবে। সে একদম আয়নার মতো স্বচ্ছ, সে কেন সিদ্ধান্ত নিচ্ছে, কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে, এবং তার বিভিন্ন রকম যে সংকটগুলো